পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহে নতুন নতুন এলাকা প্লাবিত, সাম্প্রতিক বন্যায় $1.2 বিলিয়ন ক্ষতি সিপিডি। শেখ হাসিনার আমলে দুর্নীতির দেশ এখন হাবুডুবু খাচ্ছে, উন্নতির চেষ্টা চলছে নৌ পরিবহন উপদেষ্টা। 3 মাস বন্ধের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু, ক্যাম্পাসে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গাপূজা, শেষ মুহূর্তে চলছে রং তুলির কাজ। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় প্লাবিত হচ্ছে শেরপুরের নতুন নতুন এলাকা, ডুবে গেছে 2 শতাধিক গ্রাম। বিভিন্ন উপজেলায় পানিবন্দী 2 লক্ষাধিক মানুষ। পানিতে ডুবে শেরপুরে এ পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে, তলিয়ে গেছে 750 হেক্টর জমির আমন ক্ষেত। অন্যদিকে বন্যায় ময়মনসিংহে প্লাবিত হয়েছে অর্ধ শতাধিক গ্রাম। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। ঘরে বাইরে চারদিকে পানি, ভয়াবহ বন্যায় ভাসছে খাল, বিল, নদী আর পাহাড় জঙ্গলে ঘেরা শেরপুর। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় বেড়েই চলেছে বানের পানি, বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। আশ্রয় কেন্দ্রে ছুটছে বানভাসীরা, তলিয়ে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি। পানি উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানেও। এ জেলায় বানের পানিতে ডুবে এ পর্যন্ত মৃত্যু 2 ভাই সহ 7 জনের। 30 থেকে 40 বছর বয়স হয়েছে, আমরা এরকম বন্যা দেখি না। বন্যায় রাস্তাঘাট সব তলে গেছে গা, হাজার হাজার একর জমিন সব পানির নিচে গেছে গা। আমন ধান নষ্ট হয়েছে, বিদ্যুৎ নাই, গরম পানি বন্দি, আমরা খাবার বিশুদ্ধ পানি নাই। ডুবে আছে সব, চুলা, নলকূপ, নেই সুপেয় পানি, খাবারের তীব্র সংকট। শেরপুরের ঝিনাইগাতির মহারশী নদীর বাঁধের 4টি স্থানে ও নালিতাবাড়ির চিল্লাখালী নদীর বাঁধের 2টি স্থানে ভাঙন। বাঁধ ভেঙে গেছে ভোগাই নদীর কয়েকটি স্থানেও। পানি ঢুকে পড়েছে নালিতাবাড়ি, ঝিনাইগাতি, নকলা, শ্রীবর্দী এবং শেরপুর সদরের 40টি ইউনিয়নে। আমরা ধার দেনা করে ক্ষেত খোলা লাগাইছি, এখন সব বন্যায় খাই গেতেছে পাহাড়ি ঢলে। এখন কিভাবে কি চলবো, কি সমাচার, ভালো আল্লাহই জানে। হঠাৎ করে ভেঙে যায়, ভোগাই নদীর পার ভেঙে যায়, একবারে ধাহা মেরে পানি আয় পড়ছে আত্মাহা। এই মুহূর্তে মানে কোনো কিছু সামলানোর মতন নাই। ময়মনসিংহের ধোবাউড়ার টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেতাই নদের বেশ কয়েকটি জায়গায় বাঁধ ভেঙে উপজেলায় প্লাবিত অর্ধ শতাধিক গ্রাম। 1981 সালের পরে বোধহয় এই এলাকার মানুষজন এত বড় বন্যার সম্মুখীন হয়নি, যে কারণে আমাদের এখানে আশ্রয় কেন্দ্রগুলিতে আসলে মানুষের উপস্থিতি কম, তারা অভ্যস্ত না। এই মানুষগুলিকে খাদ্য বা যে কোনো তার দেওয়ার জন্য যে পর্যাপ্ত তাদের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক সরকার আমাদেরকে পর্যাপ্ত সহায়তা দিয়েছে। দুর্গত অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, ভেঙে পড়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ। বন্যার্তদের পাশে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক দল, তবে অনেক প্রান্তিক অঞ্চলে এখনো পৌঁছায়নি ত্রাণ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। দেশে পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় মোট ক্ষতি হয়েছে $1.2 বিলিয়ন, যা জিডিপির 0.26% বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। দুপুরে সিপিডি প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি বলছে, সরকারের পক্ষ থেকে সমন্বয় আরেকটু ভালো হলে ক্ষতির পরিমাণ কমে যেত। ভারতের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে কোনো পূর্বাভাস না থাকা ও প্রবল বর্ষণে হঠাৎ ভয়াবহ বন্যার মুখে পড়ে বিপর্যস্ত হয়ে পড়ে বাংলাদেশের পূর্বাঞ্চল। এমন বাস্তবতায় বন্যার ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রক্রিয়া কি হতে পারে তা তুলে ধরে বেসরকারি সংস্থা সিপিডি। সিপিডি বলছে, এবারে বন্যায় সবচেয়ে ক্ষতি হয়েছে কৃষি খাত ও ব্যক্তি খাত। আর এত বেশি ক্ষতির মূল কারণ ছিল ভারত থেকে আকস্মিক পানি আসা ও ত্রাণ কার্যক্রমে খানিকটা সমন্বয়হীনতা। দেশে বারবার এমন দুর্যোগ আসতে পারে জানিয়ে আগে ভাগে সতর্ক ও প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে মনে করেন সিপিডির বিশেষজ্ঞরা। 14,421
কোটি টাকা, যেটা কিনা ডলারের অঙ্কে 1.2 বিলিয়ন ডলার, এবং যদি এটাকে আমরা জিডিপির সাথে তুলনা করি সেটা চলতি 2025 অর্থ বছরের জিডিপির 0.26%, যেটা কিনা নেহায়েত কম নয়। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে অফিসাররা সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন সেই অফিসারদেরকে পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা সেনানিবাসে সেনা সদ্য নির্বাচনী পর্ষদ 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনী কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন। এছাড়াও সৎ, নীতিবান এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচার শেখ হাসিনার সরকারের দুর্নীতির মহাসাগরে এখন দেশ হাবুডুবু খাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সকালে চট্টগ্রামের বাংলাদেশ শিপিং কর্পোরেশনের প্রধান কার্যালয়ে সাম্প্রতিক দুটি জাহাজে দুর্ঘটনা নিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে এসব কথা বলেন তিনি। এম সাখাওয়াত বলেন, পরপর দুটি জাহাজে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত কমিটির পরিধি বর্ধিত করে 10 সদস্য করা হয়েছে। দুর্নীতির জন্য এ মন্ত্রণালয়ে অপ্রয়োজনীয় অনেক খাতে বিনিয়োগ করা হয়েছে, যে এখন গলার কাঁটা বলে মন্তব্য করেন সাখাওয়াত। একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি হাসতে হাসতে বললেন তার পিয়ন 400 কোটি টাকা নিয়ে গেছে। আপনি কোনোদিন স্বপ্নে দেখছেন 400 কোটি টাকা? আমি তো দেখি নাই। এটা চুরির মহাসমুদ্র না, প্রশান্ত মহাসাগর। ডুব দিলে আপনি টেরই পাবেন না কোথা থেকে কি। এখন যেটা হয়ে গেছে ভাই, সেটা তো দুদক আছে। আমাদের কাছে যেই ডকুমেন্টগুলো আছে আমরা দুদককে পাঠিয়ে দিচ্ছি, যে দুদকের ইনকোয়ারি হবে। বাংলাদেশ ভারত সীমান্তে যে হত্যাকাণ্ড হয় বিশ্বের কোনো দেশে এমনটি নেই বলে মন্তব্য করেছে বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে মৌলভীবাজারের জুড়ি উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত স্বর্ণা দাসের বাড়ির পাশে এক সভায় তিনি কথা বলেন। রিজভী বলেন, বিএসএফ গুলি করে নির্বিচারে হত্যা করলেও স্বৈরশাসক শেখ হাসিনা বরাবরই নিশ্চুপ ছিলেন। ক্ষমতার লোভে তিনি চাননি ভারতকে অখুশি করতে। পরে স্বর্ণা দাসের পরিবারের কাছে আর্থিক অনুদান তুলে দেন রিজভী। জেলা বিএনপির উপদেষ্টা শরীফুল হক সহ সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। শেখ হাসিনা তার জোর জবরদস্তির ফ্যাসিবাদের 16-17 বছরে এত সীমান্তে হত্যা হয়েছে, কিন্তু তিনি নিশ্চুপ। ভারত বাংলাদেশ সীমান্তকে পৃথিবীর সবচাইতে রক্তাক্ত সীমান্ত, সবচাইতে সহিংস সীমান্ত, সবচাইতে মৃত্যু আর লাশের সারিতে মিছিলে পরিণত করার সীমান্ত পরিণত হয়েছে। দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, 71 সালের পর থেকে বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম ভারতীয় সম্প্রসারণবাদীদের দখলে চলে গেছে। এখনও ভারতের এজেন্ট হিসেবে কাজ করছে তারা। গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে না পারলে জুলাই বিপ্লবের সুফল পাওয়া যাবে না বলেও মনে করেন তিনি। আজ জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে সরে যাবেন বলেও প্রত্যাশা তার। আরও জানাচ্ছেন হাসান জাভেদ। 6 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে প্রথমবারের মতো সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। বলেন, দেশে এখনও ফেসিবাদের দোসররা আছে, গণমাধ্যম ভারতীয় এজেন্টের দখলে চলে গেছে, যা দেশের জন্য মূল সমস্যা বলেও মনে করেন তিনি। বাংলাদেশের মিডিয়ায় এখন পর্যন্ত গত 53 বছর ধরে স্বাধীনতার পরে ভারতীয় হেজেমনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে বসে আছে বাংলাদেশের অধিকাংশ মিডিয়া। হাসিনার ফ্যাসিবাদ এবং ইন্ডিয়ান হেজেমনি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মেসেজ ছিল আমার দেশের, যে আমার দেশ স্বাধীনতার কথা বলে। ফ্যাসিবাদ কতটা এখনো বিস্তৃত যে এখনো মাহমুদুর রহমানকে এসবির রিপোর্টে বলা হয় ক্রিমিনাল। সংস্কার কমিশনে কয়েকজনের নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন মাহমুদুর রহমান।
বলেন, মৌলবাদের কার্ড ব্যবহার করে অতীতে গুম, খুন, হামলা ও মামলা হয়েছে। এখনো মৌলবাদের উত্থান হচ্ছে বলে অপপ্রচার চলছে। আমি খুব অবাক হলাম, এই সরকারের খুব পাওয়ারফুল একজন ব্যক্তি ডক্টর ইফতেখারুজ্জামান, তিনি কদিন আগে বললেন মৌলবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে। তা আমি জানতে চাই, বাংলাদেশে মৌলবাদের উত্থান ইফতেখারুজ্জামান কোথা থেকে দেখলেন আবার নতুন করে? এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে। শেখ হাসিনা 16 বছর ফ্যাসিস্ট শাসন চালাতে পেরেছে, এই মৌলবাদের কার্ড ফেরি করে তারা চালাতে পেরেছে। ছাত্রলীগকে 7 দিনের মধ্যে নিষিদ্ধ ঘোষণা, বঙ্গবন্ধু এভিনিউর নাম পরিবর্তন সহ 7 দফা দাবিও অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরেন তিনি। কোনো বাধা না আসলে আমার দেশ পত্রিকা পুনরায় প্রকাশ করার কথাও জানান মাহমুদুর রহমান। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। টানা 3 মাসেরও বেশি সময় বন্ধের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাসে ফিরেছে প্রাণচাঞ্চল্য। 1 জুলাই থেকে বন্ধ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসন অবসানের পর মুক্ত ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করতে পেরে আনন্দিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 27,000। ক্লাস শুরুর প্রথম দিন প্রিয় ক্যাম্পাসে ফিরতে পেরে উৎফুল্ল শিক্ষার্থীরা। ক্লাস শুরুর 2 দিন আগে থেকেই হলসমূহের শিক্ষার্থীদের মাঝে সিট বরাদ্দ শুরু করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজকে তো একটা আনন্দের দিন, সেটা হচ্ছে শিক্ষকদের আনন্দ, শিক্ষার্থীদের আনন্দ, অভিভাবকদের আনন্দ, সবার আনন্দ। কারণ ক্যাম্পাসে যদি ছাত্র না থাকে সেই ক্যাম্পাস হচ্ছে মরুভূমি। আমরা মরুভূমিতে বাস করতে চাই না, ছাত্রছাত্রীদের মাঝে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। আজকে ক্লাস শুরু হচ্ছে, এটা খুবই ভালো খবর। সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট চিকিৎসক ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরীর 4র্থ দফা জানাজা শেষে মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সকাল 10:30টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে হয় 3য় জানাজা। সেখান থেকে মরদেহ নিয়ে আসা হয় নিজ বাড়ির উঠানে। 5 বারের সাবেক সংসদ সদস্য বি চৌধুরীকে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দুপুরে শ্রীনগর কেসি ইনস্টিটিউট মাঠে বি চৌধুরীর 4র্থ জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। শুক্রবার ভোর রাতে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 94 বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি। আর কয়েকদিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পূজার প্রস্তুতি উপলক্ষে ফরিদপুর, গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় চলছে প্রস্তুতি। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার কথা বলা হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আগামী 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা, যা শেষ হবে 13 অক্টোবর মহাদশমী দেবী বিসর্জনের মধ্য দিয়ে। ফরিদপুরে এবার 727টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন সবাই। এখন চলছে রঙের কাজ। পূজার কাজ আমরা শুরু করছি এবং অনেক দ্রুত চেষ্টা নিচ্ছি যেভাবে যত তাড়াতাড়ি সম্ভব কাজ আগিয়ে নেওয়ার জন্য। এবার নতুন চমক নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং সবাই খুব উৎসাহিত। সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে হওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা আমাদের প্রত্যেকটা নেতাকর্মী সমস্ত মন্দিরের পাশে থেকে সহযোগিতা করে যাবে। ফরিদপুরের পুলিশ সুপার বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার সহ মোবাইল টিম কাজ করবে। পুলিশের পাশাপাশি আমাদের আনসার বাহিনী থাকবে, গ্রাম পুলিশ থাকবে, তার পাশাপাশি আমাদের সাদা পুলিশ পোশাকে, অর্থাৎ আমরা যেটা গোয়েন্দা নজরদারি বলি, সেই গোয়েন্দা নজরদারির জন্য আমাদের সাদা পোশাকে পুলিশ নিয়োজিত থাকবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধায় চলছে জোর প্রস্তুতি। প্রতিমা রং করা এবং মণ্ডপ তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। শিল্পীরা হাতের নিখুঁত রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গার প্রতিমা। এবছর জেলার 7 উপজেলা ও 4টি পৌরসভায় মোট 553টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পরিস্থিতি ভালো হয়ে পড়ে, আমরা সবাই পূজা করতে পারি, কারণ আমরা মূর্তি তৈরি করতে পারি। আমরা এখন অনেক ব্যস্ততার মাঝে আছি। সব পূজা মণ্ডপে তো একই দিন ডেলিভারি দিতে হবে। নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠানের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান গাইবান্ধার পুলিশ সুপার।
পূজা উদযাপন কমিটির সাথে আমরা সমন্বয় সভা করেছি। বর্তমানে আমাদের গোয়েন্দা নজরদারি তৎপর রয়েছে প্রতিটা স্থানে এবং পুরা জেলাতে গোয়েন্দা কার্যক্রম চলমান আছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা সহ দেশের সব জেলায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা ও মণ্ডপ তৈরির মধ্য দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি নিচ্ছেন। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। নেত্রকোনায় পূজা মণ্ডপে আর্থিক অনুদান ও ক্যামেরা প্রদান করেছেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি। দুপুরে নেত্রকোনা পৌর শহরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন এবং ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান সহ 12টি মন্দিরে সিসি ক্যামেরা বিতরণ করেছেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। এ সময় তিনি নেত্রকোনার সাতপাই কালীবাড়ি মন্দির, পালপাড়ায় দুর্গা মন্দির এবং ছোট ও বড় বাজার পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। গেল কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে গাজীপুর শিল্পাঞ্চলে ফিরেছে স্বস্তি। শিল্প পুলিশ জানায় সকাল 8টা থেকে গাজীপুর শিল্পাঞ্চলের শিল্প কারখানাগুলোতে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে। গেল কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে শিল্পাঞ্চলে ফিরেছে স্বস্তি। গাজীপুরে 2000-এরও অধিক পোশাক কারখানার মধ্যে 8টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। সকালে পীরগঞ্জ উপজেলার কুশারিগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় কুশারিগাঁও গ্রামের দেলোয়ারের শিশু রাফিয়া এবং সুমন ইসলামের ছেলে সাফা সকাল থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। সম্পর্কে তারা চাচাতো ভাই বোন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাভারে ছাত্র আন্দোলনে গুলি করে রুহুল আমিন নামে এক শিক্ষার্থীকে হত্যা প্রচেষ্টার ঘটনায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সহ 453 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সকালে আশুলিয়া থানায় এই মামলাটি দায়ের করেন রাজবাড়ীর পাংশা থানার পাটরা গ্রামের রুহুল আমিন। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা, মারপিট ও গুলিবর্ষণ করে গুরুতর জখম সহ হত্যা প্রচেষ্টারও হুকুম দেবার অভিযোগ আনা হয়েছে। তিস্তা সহ অভিন্ন 54টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রংপুর নগরীতে মানববন্ধন এবং সমাবেশ করেছে তিস্তা বাঁচাও আন্দোলন নামের একটি সংগঠন। সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, যৌথ নদী কমিশনের চুক্তি বাস্তবায়ন না করে ভারত তিস্তা সহ অভিন্ন 54টি নদীতে যখন তখন পানি ছেড়ে দেয়া ও বন্ধ করে রাখছে। পূর্ব ঘোষণা ছাড়াই বর্ষাকালে পানি ছেড়ে দেয়ায় তিস্তায় ভয়াবহ বন্যা ও ভাঙন দেখা দিচ্ছে। অবিলম্বে এসব সমস্যার সমাধানের দাবি জানান তারা। যশোরে ভবদহ জলাবদ্ধতা সমস্যার চিরস্থায়ী সমাধানে কাজ হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। দুপুরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির অবস্থান কর্মসূচি চলাকালে মুঠোফোনে যুক্ত হয়ে এসব কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এতদিন স্থানীয়দের পাশে থেকে ভবদহ জলাবদ্ধতা সমস্যার সমাধানের জন্য আন্দোলন ও আইনি লড়াই করেছি। এবার সমস্যা সমাধানের দায়িত্ব তার উপর পড়েছে। স্থানীয়দের মতামতের ভিত্তিতেই এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। রাজশাহীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকাল থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের নেতৃত্বে বাঘা উপজেলার চক রাজাপুর ইউনিয়নের কয়েক শত বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। পরে চক রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় আবু সাইদ চাঁদ বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে বিএনপি স্বেচ্ছাসেবকরা কাজ করবে। নাটোরে গুরুদাসপুরে অপরিকল্পিত পুকুর খননের কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ করেছে গ্রামবাসী। এলাকাবাসীর অভিযোগ, যত্রতত্র পুকুর খনন করার কারণে গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর এলাকার ফসলি জমি এবং বাড়িঘরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে করে ধান সহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। প্রতিকার না পেয়ে সকালে গ্রামবাসী আঞ্চলিক সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে সমাধানের আশ্বাস দিলে 2 ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা।
অনিবার্য কারণে পর্যটকদেরকে আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৩ পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। বিকেলে জেলা প্রশাসকের এক নির্দেশনায় পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ অনুরোধ জানানো হয়। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের নতুন নতুন এলাকা প্লাবিত, সাম্প্রতিক বন্যায় $1.2 বিলিয়ন ক্ষতি সিপিডি। শেখ হাসিনার আমলে দুর্নীতির দেশ এখন হাবুডুবু খাচ্ছে, উন্নতির চেষ্টা চলছে নৌ পরিবহন উপদেষ্টা। 3 মাস বন্ধের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু, ক্যাম্পাসে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গাপূজা, শেষ মুহূর্তে চলছে রং তুলির কাজ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।